নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো প্রথমেই একবার মনে করিয়ে দিই যে আগামীকাল কিন্তু ইন্ডিয়ান শেয়ার মার্কেট বন্ধ থাকছে। আগামীকাল এই 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে এর কারণে আমাদের ভারতীয় শেয়ার মার্কেট পুরোপুরিভাবেই বন্ধ থাকবে এবং ভারতীয় শেয়ার মার্কেট একেবারে ডাইরেক্ট সোমবারে খুলবে। তো এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। এরপর এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। এফআইআই আজকের দিনে 1926 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে এবং সেখানে এই ডিআইআই এরা 3895 কোটি টাকা শেয়ার কেনাকাটা করেছে। এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি, ডাও জোন্স এই মুহূর্তে 0.35% নিচে ট্রেড করছে এবং যদি নাসডাক কম্পোজাইট দেখি, নাসডাক কম্পোজাইট এটাও হালকা ডাউন রয়েছে, 0.22% নিচে রয়েছে। এরপরে যদি ইন্ডিয়ান এডিআর গুলো দেখি, ইনফোসিসের এডিআর এটা 0.18% নিচে রয়েছে। তারপর উইপ্রো এডিআর এটা 0.73% নিচে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.32% নিচে। তারপর এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.29% ডাউনে চলছে। তারপর ডক্টর রেড্ডি ল্যাব এটা 1% নিচে রয়েছে। তারপর মেঘমাই ট্রিপ এটাও প্রায় 1%-এর কাছাকাছি ডাউন এবং যদি জাক নরলেন দেখেন এটাও 2%-এর কাছাকাছি ডাউন হয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রতিটা এডিআই কিন্তু ডাউন হয়ে ট্রেড করছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই গিভ নিফটি এটাও কিন্তু প্রায় 100 পয়েন্টের কাছাকাছি পড়া রয়েছে। তো এই ইন্ডিয়ান এডিআর গুলোর সাথে সাথে এই যে গিভ নিফটি এটাও পড়ে গেছে। তো এর পেছনে কি কারণ রয়েছে এটা এর আগের ভিডিওতেই কভার করেছিলাম। আগামীকাল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের একটা বৈঠক হতে চলেছে। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে একটা হুমকি দিয়ে দিয়েছেন, যদি এই পিস টক বা শান্তির বার্তা ফেল হয় তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা এরা আবার ভারতের উপর অতিরিক্ত ট্যারিফ বসিয়ে দেবেন। তো এর আগেই একটা 50%-এর ট্যারিফ বসানো হয়েছে। তো এরপরে যদি আরো বেশি ট্যারিফ বসে সেটা কিন্তু ভারতীয় মার্কেটের জন্য আরো খারাপ হবে। তো সেই কারণেই ভারতীয় মার্কেটের যে গিভ নিফটি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে এডিআর গুলো রয়েছে সেগুলো কিন্তু লাল নিশানে ট্রেড করছে। এরপরে যদি কথা বলি ইএমএস লিমিটেড, তো এই কোম্পানিটা ওয়াটার ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করে থাকে। এই কোম্পানিটা আজকের দিনে একটি অর্ডার পেয়েছে। এই ইএমএস এই কোম্পানিটা এই ইউপির যে জল নিগম ফর আগ্রা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট তার জন্য 104 কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে। এরপরে কোয়ার্টার ওয়ানের নাম্বার নিয়ে কথা বলবো। আর দেখুন বড় বড় যে কোম্পানিগুলো ছিল তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেগুলো প্রায় শেষ হয়ে এসেছে। এরপরে কিছু ছোটখাটো কোম্পানি তাদের যে রেজাল্ট সেগুলো পেশ করবে। তো আজকের দিনে কিছু কোম্পানি তাদের যে রেজাল্ট পেশ করেছে সেগুলো একবার দেখে নেব। প্রথম কোম্পানি ইথোস লিমিটেড। তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন। ইথোস এই কোম্পানিটা ইন্ডিয়ার লার্জেস্ট লাক্সারিয়ান প্রিমিয়াম ওয়াচ রিটেল প্লেয়ার। মানে এই কোম্পানিটা ভারতের মধ্যে যে লাক্সারি এবং প্রিমিয়াম ঘড়ি রয়েছে সেইগুলোর রিটেল প্লেয়ার। মানে এই কোম্পানিটা কি করে, এই কোম্পানিটা কিন্তু নিজে থেকে কোনো ঘড়ি তৈরি করে না। এই কোম্পানিটা লাক্সারি এবং প্রিমিয়াম ব্র্যান্ডের বিভিন্ন যে ঘড়ি রয়েছে সেইগুলোকে নিয়ে সেইগুলো আবার বেশি দামে অন্য কাউকে বিক্রি করে থাকে। তো এটা একটা ছোট সাইজের কোম্পানি রয়েছে, 7,411 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। পি রেশিও দেখতে পাচ্ছেন 80-র কাছাকাছি রয়েছে। তো ইন্ডাস্ট্রি পি রয়েছে 27, সেই তুলনায় যদি দেখেন একটু ওভার ভ্যালুড রয়েছে। তবে যদি আরওসি এবং আরওই দেখেন এগুলো 10 থেকে 13 কাছাকাছি জায়গাতেই রয়েছে। তারপর ফেস ভ্যালু এইটা 10 রয়েছে। তারপর যে ইপিএস এইটা 34 রয়েছে এবং যদি আরএসআই দেখেন এইটা 49-এর কাছাকাছি এবং ডেট টু ইকুইটি বা ধারের পরিমাণ এটাও কিন্তু খুব কম, 0.29। এবং যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন এই প্রোমোটারের কাছে দেখতে পাবেন প্রায় 50%-এর কাছাকাছি স্টেক রয়েছে। তারপর এফআইআই এদের কাছে প্রায় 13%-এর কাছাকাছি স্টেক রয়েছে। ডিআইআই এদের কাছে 18%-এর কাছাকাছি স্টেক রয়েছে এবং পাবলিক এদের কাছে 18% স্টেক রয়েছে। তো দেখতে পাচ্ছেন পাবলিকের কাছে এই যে স্টেক এটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমেছে। সেখানে যদি দেখেন এই ডিআইআই এরা কিন্তু তাদের স্টেক বাড়িয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এফআইআই এরাও তাদের স্টেক বাড়িয়েছে। তো আপনি চাইলে এই কোম্পানিটাকে স্টাডি করতে পারেন। তো কোম্পানির যে রেজাল্ট সেটা দেখে নেব, কোম্পানির রেজাল্ট কেমন এসেছে। তো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট খুলে নিয়েছি। কোম্পানির যদি সেলস দেখেন 273 কোটি থেকে বের হয়েছে 346 কোটি এবং এর আগের কোয়ার্টারের তুলনাতেও এটা বেশি। তারপরে যদি অপারেটিং প্রফিট দেখেন এটা 43 কোটি থেকে বের হয়েছে 45 কোটি, এটাও কোয়ার্টারলি বেড়েছে। এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখেন, নেট প্রফিট এটা কিন্তু অনেকটাই পড়ে গেছে। এর আগের বছর সেম কোয়ার্টারে 23 কোটির নেট প্রফিট ছিল, সেখান থেকে পড়ে হয়েছে 19 কোটি এবং এর আগের কোয়ার্টারও 23 কোটির প্রফিট ছিল। তো এখানে কোম্পানির যে ইন্টারেস্ট এবং তার সঙ্গে সঙ্গে ডেপ্রিসিয়েশন এটা বেড়ে যাওয়ার কারণে কোম্পানির যে নেট প্রফিট এটা কিন্তু অনেকটাই পড়ে গেছে। তবে কোম্পানির যে বিজনেস এটা কিন্তু ভালো পরিমাণেই বেড়েছে। যদি কোম্পানির বিজনেস দেখেন দেখতে পাচ্ছেন 2023 সাল থেকে প্রতি কোয়ার্টারই প্রায় ভালো রেজাল্টই দেখিয়েছে। 230, 235 এরকম আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রায় 350 কোটির কাছাকাছি কোম্পানি সেলসও করে ফেলেছে। এরপরের কোম্পানি হিন্দুস্তান কপার লিমিটেড। কোম্পানির নেট প্রফিট ইয়ার অন ইয়ার 18% বেড়েছে এবং কোম্পানির যে মার্জিন এটাও কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়েছে। কোম্পানির মার্জিন 41% পর্যন্ত বেড়েছে। কোম্পানির এই নেট প্রফিট 113 কোটি থেকে বের হয়েছে 134 কোটি
কোটি এবং কোম্পানির রেভিনিউ 4.6% বৃদ্ধি পেয়ে হয়েছে 516.4 কোটি টাকা এবং এবিটা এটা 188.4 কোটি থেকে বেড়ে হয়েছে 212 কোটি। মানে ওভারঅল কোম্পানির যে রেজাল্ট এটা কিন্তু ভালোই এসেছে। এর পরের কোম্পানি জ্যাগেল প্রিপেড ওশিয়ান সার্ভিসেস লিমিটেড। তো এই কোম্পানিটা মূলত আইটি সেক্টরের মধ্যেই কাজ করে থাকে। কোম্পানিটা কি কাজ করে, এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন আরো অন্যান্য যে কর্পোরেট রয়েছে তার সঙ্গে সঙ্গে এসএমই রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে স্টার্টআপ কোম্পানিগুলো রয়েছে এইগুলোকে ফাইন্যান্সিয়াল সলিউশন এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্রোডাক্ট সাপ্লাই করে থাকে। তো এই কোম্পানির যে মেন কাজ সেটা দেখতে পাচ্ছেন অটোমেটেড এবং ইনোভেটিভ ওয়ার্কফ্লোর মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। মানে এই কোম্পানিটা একটা নতুন টাইপের বিজনেসে কাজ করছে। তো এই কোম্পানির রেজাল্ট এটা কেমন, কোম্পানির যদি কোয়ার্টার ওয়ানের প্রফিট দেখেন এটা ইয়ার অন ইয়ার 56% বৃদ্ধি পেয়েছে, 56% বৃদ্ধি পেয়ে হয়েছে 26 কোটি টাকা এবং কোম্পানির রেভিনিউ এটা 32% বেড়েছে। এরপরে রিটেল ইনভেস্টরদের অত্যন্ত ফেভারিট কোম্পানি ভোডাফোন আইডিয়া লিমিটেড। এই কোম্পানির যে রেজাল্ট সেটা কভার করব। কোম্পানির রেজাল্ট এটা কেমন এসেছে, কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন এই জুন 2024 কোয়ার্টারে ছিল 10,508 কোটি, সেখান থেকে বেড়ে হয়েছে 11,022 কোটি এবং যদি কোয়ার্টারলিও দেখেন কোয়ার্টারলিও কিন্তু প্রায় 8 কোটির কাছাকাছি বেড়েছে। এরপর যদি কোম্পানির অপারেটিং প্রফিট দেখি, অপারেটিং প্রফিট 4,205 কোটি থেকে বেড়ে হয়েছে 4,612 কোটি, কিন্তু এখানে খরচা বেড়ে যাওয়ার কারণে কোয়ার্টারলি যে অপারেটিং প্রফিট এটা কিছুটা কমে গেছে। তো কোম্পানিটা এখানে যে বিজনেস সেখান থেকে প্রফিট করছে, কিন্তু এরপরে যদি কোম্পানির নেট প্রফিট দেখেন, নেট প্রফিট দেখতে পাচ্ছেন সব কিন্তু মাইনাসে রয়েছে, মানে কোম্পানিটা লসেই চলে। এই 6,432 কোটি লস থেকে এই লস কিন্তু অনেকটাই বেড়ে গেছে 6,608 কোটি। তবে যদি কোয়ার্টারলি দেখেন কোয়ার্টারলি কিন্তু এই লস কিছুটা কমেছে। তো কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন এই যে অপারেটিং প্রফিট এখানে প্লাস দেখাচ্ছে তারপরে এখানে মাইনাস হয়ে যাচ্ছে, কারণ এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির অনেক লোন নেওয়া রয়েছে, সেই কারণে কোম্পানির এই যে অপারেটিং প্রফিট তার থেকে কোম্পানির এই যে ইন্টারেস্ট রয়েছে বা যাদের থেকে লোন নিয়ে রেখেছে তাদের যে সুদ দিতে হয় এবং তার সঙ্গে সঙ্গে যে ডেপ্রিসিয়েশন এটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন যেখানে 4,612 কোটির অপারেটিং প্রফিট করছে সেখানে ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশন এইগুলো দুটো মিলিয়েই প্রায় 11,000 কোটির বেশি রয়েছে। তো সেই কারণে কিন্তু কোম্পানি লসে চলে আসে। আর এটাই কিন্তু কোম্পানির সব থেকে বড় প্রবলেম যে কোম্পানি তাদের যে ধার নিয়ে রেখেছে সেগুলো শুধতে পারছে না। এছাড়াও গভর্নমেন্টের কাছে এই কোম্পানির কিন্তু অনেক এজিআর ডিও পড়ে রয়েছে। তো যদি দেখেন কোম্পানির যে রেজাল্ট এটা কিন্তু ইয়ার অন ইয়ার খারাপই এসেছে, তবে কোয়ার্টারলি কিছুটা ভালো। এর পরের কোম্পানি ওরিয়েন্ট গ্রিন পাওয়ার কোম্পানি লিমিটেড। তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে, এই কোম্পানিটা মূলত রিনিউয়েবল এনার্জি সেক্টরে কাজ করে থাকে। তো আপনার যদি রিনিউয়েবল সেক্টর এটা পছন্দ হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে আপনি অল্প দামে স্টক তাহলে এই কোম্পানিটাকে স্টাডি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ছোট সাইজের কোম্পানি 1546 কোটি মার্কেট ক্যাপ রয়েছে, এখন যে দাম এখন 13 টাকার কাছাকাছি চলছে। তো এক বছরের যে হাই এটা দেখতে পাচ্ছেন 23.4 এবং এক বছরের লো এটা 10.8। তো টপ লেভেল থেকে অনেকটা নিচেই রয়েছে এবং স্টকের যদি পি রেশিও দেখেন এটা 43.2 আর ইন্ডাস্ট্রি পি কত, ইন্ডাস্ট্রি পি রয়েছে 39, মানে একটা মোটামুটি ভালো পিতেই ট্রেড করছে। আর এটা একটা ছোট সাইজের কোম্পানি, তাই যদি আশা করেন যে আরওসি আরওই এগুলো খুব ভালো হবে তাহলে কিন্তু সেটা হবে না। আরওসি দেখতে পাচ্ছেন 6.65% রয়েছে মাত্র এবং আরওই এটাও 3.84% রয়েছে। এরপরে যদি কোম্পানির ধার দেখেন ডেট টু ইকুইটি এটা রয়েছে 0.51%। এরপর যদি কোম্পানির ইয়ারলি প্রফিট এবং লস দেখেন তো ছোট সাইজের কোম্পানি সেই জন্য এদের যে সেলস বলুন অপারেটিং প্রফিট এইগুলো সবই কিন্তু ওঠাপড়া করে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস এইগুলো কোনো সময় খুব বেড়ে যায় তারপরে কোনো সময় পড়ে যায় তারপরে আবার কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখেন কোম্পানি দেখতে পাচ্ছেন আগে কিছু বছর প্রায় লসে চলছিল, মাঝখানে একবার প্রফিটে আসে তারপরে লসে এবং তারপরে কিন্তু কোম্পানির এই যে নেট প্রফিট এটা কিন্তু বেড়েছে। তো কোম্পানি শেষ ফাইন্যান্সিয়াল ইয়ারে 42 কোটি টাকা নেট প্রফিটও দেখিয়েছে। আর যেহেতু ছোট সাইজের কোম্পানি সেই কারণে এদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটাও কিন্তু খুব একটা ভালো হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন পাবলিকের কাছেই বেশি স্টেক রয়েছে, পাবলিকের কাছে 73.59% স্টেক রয়েছে এবং প্রমোটার এদের কাছে রয়েছে 24.38% স্টেক। তবে যখন এই গ্রিন এনার্জি সেক্টরে কাজ করা কোম্পানিগুলো খুব বাড়বে তখন কিন্তু তার পিছন এই স্টকটাও ভালো পারফর্ম করার সম্ভাবনা রয়েছে। তবে এটা কিন্তু কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়, শুধুমাত্র যেগুলো পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল রয়েছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর কোম্পানির রেজাল্ট দেখে নেবো। কোম্পানির যদি রেজাল্ট দেখেন এটা কিন্তু খুবই ভালো এসেছে। কোম্পানির যে টোটাল ইনকাম এই ফিগার গুলো দেখতে পাচ্ছেন সব লাখে রয়েছে, তো আমরা কোটিতে পড়বো। এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 67 কোটি, সেখান থেকে বের হয়েছে 93 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 47 কোটি। তো ইয়ার অন ইয়ারও ভালো এবং কোয়ার্টারলিও অনেকটাই ভালো এসেছে, প্রায় ডবলের কাছাকাছি বেড়েছে। এরপর যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখেন কোম্পানি এই কোয়ার্টারে 28 কোটির এই পিবিটি পোস্ট করেছে এবং এর আগের কোয়ার্টারে কোম্পানি লসে ছিল। এর আগের কোয়ার্টারে কোম্পানির এই যে পিবিটি এটা ছিল -13 কোটি আর এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল 5 কোটি। এরপরে কোম্পানির নেট প্রফিট দেখে নেবো। এই যে প্রফিট ফর দ্য পিরিয়ড অফ দ্য ইয়ার এটা কত এসছে, কোম্পানি এই কোয়ার্টারে প্রফিট দেখেছে 28 কোটি, এর আগের কোয়ার্টারে কোম্পানি লসে ছিল 15 কোটির লস ছিল এবং এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল 13 কোটি। তো
দেখতে পাচ্ছেন কোম্পানির এই যে প্রফিট, এটা কিন্তু ইয়ার অন ইয়ার প্রায় 100% বৃদ্ধি পেয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন কোয়ার্টারলিও কোম্পানি লস থেকে প্রফিটে চলে এসেছে। আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব। তো ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্ছেন আজকের দিনে আবার কিছুটা দুর্বল হয়ে পড়েছে, 87.66 এর উপরে ট্রেড করছে। এবং ইউএস এর যে ডলার ইন্ডেক্স, এটাও আস্তে আস্তে তার যে শক্তি সেটা ফিরে পাচ্ছে। তো এটা দেখেছিলেন কিছুদিন আগে এই ইউএস এর ডলার ইন্ডেক্স প্রায় 97 এর কাছাকাছি নেমে চলে গিয়েছিল, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে অনেকটাই রিকভার করে ফেলেছে। তারপরে যদি গোল্ড দেখি, এই 10 গ্রাম 24 ক্যারেট গোল্ড কলকাতার রেট অনুযায়ী 1,02,915 টাকায় ট্রেড করছে। এবং যদি বিটকয়েন দেখি, বিটকয়েন দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 4% এর কাছাকাছি পড়া দেখাচ্ছে। তবে 5 দিনে যদি দেখেন, এই বিটকয়েন আবার তার অল টাইম হাই লাগিয়ে দিয়েছিল, তো সেইখান থেকে কিন্তু বিটকয়েন প্রায় 5% এর কাছাকাছি ডাউনে রয়েছে। আর এরপরে ক্রুড অয়েল দেখে নেবো, ডব্লিউটিআই ক্রুড, এটা আজকে তার শক্তি সামান্য ফিরে পেয়েছে, 1.68% উপরে রয়েছে। এবং ব্রেন্ট ক্রুড এটা 1.74% উপরে রয়েছে। তো এই ব্রেন্ট ক্রুড এটা $66.77 ট্রেড করছে, এবং ডব্লিউটিআই ক্রুড এটা $63.82 ট্রেড করছে। আর এরপর যদি আমেরিকান মার্কেট দেখি, ডাউ জোন্স এটা আবার অনেকটা নিচে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন ডাউ জোন্স এখন 0.5% নিচে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি নাসডাক কম্পোজাইট দেখি, নাসডাক কম্পোজাইট এটা 0.34% নিচে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।